সাংঘবের গল্পপাঠ চ্যানেলে আজকে আমি আপনাদেরকে পড়ে শোনাতে চলেছি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা একটি উপন্যাস চার মূর্তি। আজকে আছে প্রথম পর্ব। ১. মেসোমশায়ের অট্টহাসি। স্কুল ফাইনাল পরীক্ষা শেষ হয়ে গেল। চাটুজ্যেদের ওয়াকে আমাদের আড্ডা জমেছে। আমরা তিনজন আছি, সভাপতি টেনিদা, হাবুল সেন আর আমি প্যালারাম বাড়ুচ্ছে। পটল ডাঙায় থাকি আর পটল দিয়ে শিং মাছের ঝোল খাই। আমাদের চতুর্থ সদস্য ক্যাবলা এখনো এসে পৌঁছয়নি। 4 জনে পরীক্ষা দিয়েছি। লেখাপড়ায় ক্যাবলা সবচেয়ে ভালো। হেডমাস্টার বলেছেন ওনাকে স্কলারশিপ পাবে। ঢাকায় বাঙাল হাবুল সেনটাও পেরিয়ে যাবে ফার্স্ট ডিভিশনে। আমি 2 বার অঙ্কের জন্য ডিগবাজি খেয়েছি, এবার 3rd ডিভিশনে পাশ করলেও করতে পারি। আর টেনিদা, তার কথা না বলাই ভালো। সে ম্যাট্রিক দিয়েছে, কে জানে এন্ট্রান্সও দিয়েছে কিনা। এখন স্কুল ফাইনাল দিচ্ছে, এরপরে হয়তো হায়ার সেকেন্ডারিও দেবে। স্কুলের ক্লাস 10-এ সে একেবারে মনুমেন্ট হয়ে বসে আছে। তাকে সেখান থেকে টেনে 1 ইঞ্চি নড়ায় কার সাধ্যি। টেনিদা বললে, বুঝলি নে, ক্লাসে 2-1 জন পুরনো লোক থাকা ভালো, মানে সব জানে টানে আর কি। নতুন ছোকরাদের একটু ম্যানেজ করা চাই তো। তা নতুন ছেলেরা ম্যানেজ হচ্ছে বই কি। এমনকি টেনিদার দুধে বর্দা, যার হাঁক শুনলে আমরা পালাতে পথ পাই না, তিনি শুধু ম্যানেজড হয়ে বসে আছেন বলতে গেলে। 3-4 বছর আগেও টেনিদার ফেলের খবর এলে চেঁচিয়ে হাট বাঁধাতেন, আর টেনিদার মগজে অংশ গোবর আছে তাই নিয়ে গবেষণা করতেন। এখন তিনিও হাল ছেড়ে দিয়েছেন। টেনিদার ফেল করাটা তার এমনই অভ্যাস হয়ে গিয়েছে যে হঠাৎ যদি পাশ করে ফেলে তাহলে সেই সঙ্গে তিনি একেবারে ফ্ল্যাট হয়ে পড়বেন। অতঃপর নিশ্চিন্তে আড্ডা চলছে। ওরই মধ্যে হতভাগা হাবুলটা একবার পরীক্ষার কথা তুলেছিল। টেনিদা নাক কুচকে বলেছিল, নে নে রেখে দে, পরীক্ষা ফরীক্ষা সব জোচ্চুরি। কতগুলো গাধা ছেলে গাদা গাদা বই মুখস্থ করে টকাটক পাশ করে যায়। পাশ না করতে পারাই সবচেয়ে শক্ত। দেখ না, বছরের পর বছর হলে গিয়ে বসেছি, সব পেপারের অ্যান্সার লিখেছি, তবু দেখ কেউ আমাকে পাশ করাতে পারে না। সব এক্সামিনারকে ঠান্ডা করে দিয়েছি। বুঝলি, আসল বাহাদুরি এখানেই। আমি বললাম, যা বলেছ, এই জন্যই তো 2 বছর তোমার সাগরেদি করছি। ছোট কাকার কান্দুটা টেনে টেনে প্রায় আধ হাত লম্বা করে দিয়েছে, তবু স্কুল কামড়ে ঠিক বসে আছি। টেনিদা বললে, চুপ কর, মেলা বকিসনি। তোর উপরে আমার আশা ভরসা ছিল, ভেবেছিলুম আমার মনের মতো শিষ্য হতে পারবি, কিন্তু দেখছি তুই 1 নম্বরের বিশ্বাসঘাত। কোন আক্কেলে অঙ্কের খাতায় 36 নম্বর শুদ্ধ করে ফেলনি, আর ফেললেই যদি ঢেঁড়া দিয়ে কেটে এলি না কেন? আমি ঘাটটায় চুলকে বললুম, ইস, ভারী ভুল হয়ে গেছে। টেনিদা বললে, দুনিয়াটাই নেমো খারাপ, মরুককে। কিন্তু এখন কি করা যায় বল দেখি। পরীক্ষার পর স্রেফ কলকাতায় বসে ভ্যারেন্ডা ভাজবো, একটু বেড়াতে টেড়াতে গেলে হয় না? আমি খুশি হয়ে বললাম, বেশ তো, চলো না। লিলুয়ায় আমার রাঙা পিসিমার বাড়ি আছে, 2 দিন সেখানে বেশ হই হল্লা করে। থাম বলছি পেলা, থামলি? দাঁত খিচিয়ে বলল টেনিদা, যেমন তোর ছাগলের মতো লম্বা লম্বা কান, তেমনি ছাগলের মতো বুদ্ধি। লিলুয়া, আহা, ভেবেচিন্তে কি একখানা জায়গায় বের করলেন। তার চেয়ে হাতিবাগান বাজারে গেলে ক্ষতি কি? ছাতের উপর উঠে হাওয়া খেলেই বা ঠকাচ্ছে কে? যত সব পিলে রুগী নিয়ে পড়া গেছে। হাবুল সেন চিন্তা করে বললে, আর একটা জায়গায় যাওন যায়, বর্ধমানে যাইবা? সেইখানে আমার বড় মামা হইল গিয়া পুলিশের ডিএসপি। দূর দূর, সেই ধারে বর্ধমান। টেনিদা নাক কুচকালো। ট্রেনে চেপেছিস কি রক্ষে নেই, বর্ধমানে যেতেই হবে। মানে যে গাড়িতেই চড়বে ঠিক বর্ধমানে নিয়ে যাবে। প্ল্যাটফর্মে যেন রথের মেলা। তবে চাঁদের উপরটা একবার চুলকে নিয়ে টেনিদা বললে, তবে হ্যাঁ, সীতাভোগ মিহিদানা পাওয়া যায় বটে। সেদিক থেকে বর্ধমানের প্রস্তাবটা বিবেচনা করা যেতে পারে বই কি, অন্তত লিলুয়ার চাইতে ঢের ভালো। রাঙা পিসিমার বাড়িকে অপমান, আমার ভারী রাগ হলো। বললাম, সে তো ভালোই হয়,
তবে বর্ধমানের মশার সাইজ প্রায় চড়ুই পাখির মতো। তাদের গোটা কয়েক মশারিতে ঢুকলে সীতাভোগ মিহিদানার মতো তোমাকেই ফালার করে ফেলবে। তাছাড়া আমি বলে চললাম, আরও আছে, শুনলে তো, হাবুলের মামা ডিএসপি। ওখানে যদি কারোর সঙ্গে মারামারি বাঁধিয়েছ তাহলে আর কথা নেই, সঙ্গে সঙ্গে হাজতে পুড়ে দেবে। টেনিদা দমে গিয়ে বলল, যা যা, মেলা বকিস নি। কিরে হাবুল, তোর মামা কেমন লোক? হাবুল ভেবে টেবে বলল, পেলা নিতান্ত মিথ্যা কথা কয় নাই। আমার মামার আবার মিলিটারি ছিল, মিলিটারি মেজাজ। এই সেরেছে না, এ ঢাকার বাঙালটাকে নিয়ে পড়বার জন্যই। ওসব বিপজ্জনক মামার কাছে খামোখা মরতে যাওয়ার কোনো মানেই হয় না। দিব্যি আছি, মিথ্যে ফ্যাচাঙের ভিতরে কে পড়তে চায় বাপু? আলোচনাটা এ পর্যন্ত এসেছে, হঠাৎ বেগে ক্যাবলার প্রবেশ, হাতে এক ঠোঙা আলু কাবলি। এই যে ক্যাবলা এসে পড়েছে বলেই টেনিদা লাফিয়ে উঠে তারপরে চিলের মতো ছো মেরে ক্যাবলার হাত থেকে কেড়ে নিলে আলু কাবলির ঠোঙাটা। প্রায় অর্ধেকটা একেবারে মুখের মধ্যে পুড়ে দিয়ে বললে, কোত্থেকে কিনলি রে? তোফা বানিয়েছে। আলু কাবলির শোকে ক্যাবলাকে বিমর্ষ হতে দেখা গেল না, বরং ভারী খুশি হয়ে বললে, মোড়ের মাথায় একটা লোক বিক্রি করছিল। এখনো আছে লোকটা? আরো আনা চারেক নিয়ে আয় না। ক্যাবলা বললে, ধ্যাৎ, আলু কাবলি কেন? পোলাও, মুরগি, চিংড়ি, কাটলেট, আনারসের চাটনি, দই, রসগোল্লা। ইস ইস, আর বলিস নি। টেনিদা বললে, এমনিতেই পেট চুই চুই করছে, তার উপর ওসব বললে একদম হার্ট ফেল করব। ক্যাবলা হেসে বলে, হার্ট ফেল করলে তুমিই পস্তাবে। আজ রাত্রিরে আমাদের বাড়িতে এসবই রান্না হচ্ছে কি না, আর মা তোমাদের 3 জনকে নেমন্তন্ন করতে বলে দিয়েছেন। শুনে আমরা একেবারে পুরো 3 মিনিট মুখ দিয়ে একটা রা বেরোলো না। তারপর তিরিং করে একটা লাফ দিয়ে টেনিদা বলে, সত্যি বলছিস কাল্লা? সত্যি বলছিস? রসিকতা করছিস না তো? আহ টেনিদা, রসিকতা করবো কেন? রাঁচি থেকে মেসোমশাই এসেছেন যে, তিনিই তো বাজার করে আনলেন। আর মুরগি, মুরগি আছে তো? দেখিস ক্যাবলা, বামুনকে আশা দিয়ে নিরাশ করিসনি। পরে জন্মে তাহলে তোকে কিন্তু মুরগি হয়ে জন্মাতে হবে, খেয়াল থাকে যেন। সে ভাবনা নেই, 8 ডজন দড়ি বাঁধা মুরগি উঠোনে ক্যাঁকা করছে দেখে এলাম। টেনিদা আনন্দে নেচে উঠল, সেই সঙ্গে আমরা 3 জন কোরাস ধরল। সেটা ঘ্যাঁক করে একটা ডাক দিয়েই লেজ গুটিয়ে উল্টো দিকে ছুটে পারল। রাত্রে খাওয়ার যা ব্যবস্থা হলো সে আর কি বলবো। টেনিদার খাওয়ার বহর দেখে মনে হচ্ছিল এরপরে আর এমনি উঠতে পারবে না, ক্রেনে করে তুলতে হবে। সে 2 মাংসের সঙ্গে ডজন খানেক কাটলাত তো খেলোই, এরপরে প্লেট প্লেট শুদ্ধ খেতে আরম্ভ করবে এমনই আমার মনে হলো। খাওয়ার টেবিলে আরেকজন মজার মানুষকে পাওয়া গেল, তিনি ক্যাবলার মেসোমশাই। ভদ্রলোক কতই না গল্প জানেন। একবার শিকার করতে গিয়ে বুনো মোষের লেজ ধরে এমন বনবন করে ঘুরিয়েছিলেন, সে গল্প শুনে হাসতে হাসতে আমাদের পেটে খিল ধরবার জো হলো। আর একবার নাকি গাছের ডাল ভেঙে সোজা বাঘের পিঠির উপর পড়ে গিয়েছিলেন। বাঘ তাকে টপাত করে খেয়ে ফেলবা তো দূরের কথা, সঙ্গে সঙ্গে অজ্ঞান। বোধহয় ভেবেছিল তাকে ভূতে ধরেছে। এমনকি সবাই মিলে জলজ্জান্ত বাঘকে যখন খাঁচায় পুড়ে ফেললো তখনও তার জ্ঞান হয়নি। শেষকালে নাকি স্মেলিং সল্ট শুকিয়ে তার মাথায় জলের ছিটা দিয়ে হাওয়া করে তবে মূর্ছা ভাঙাতে হয়। খাওয়ার পর ক্যাবলাদের ছাদে বসে এইসব গল্প হচ্ছিল। ইটি চেয়ারে বসে একটার পর একটা সিগারেট খেতে খেতে গল্প বলছিলেন ক্যাবলার মেসোমশাই, আর আমরা মা দূরে বসে শুনছিলাম। মেসোমশাইয়ের টাকের উপর চাঁদের আলো চকচক করছিল। থেকে থেকে লালচে আগুনে অদ্ভুত মনে হচ্ছিল তার মুখখানা। মেসোমশাই বললেন, ছুটিতে বেড়াতে যেতে চাও? আমি এক জায়গায় যাওয়ার কথা বলতে পারি, অমন সুন্দর স্বাস্থ্যকর জায়গা আশেপাশে বেশি নেই। ক্যাবলা বললে, রাঁচি? আরে না না, এখন বেজায় গরম পড়েছে ওখানে, তাছাড়া বড্ড ভিড়, ও সুবিধা হবে না। টেনিদা বললে, দার্জিলিং না শিলং? মেসোমশাই বললেন, উফ, বেজায় শীত, গরমে পুড়তে কষ্ট হয় বটে, কিন্তু শীতে জমে যেতেই বা সুখ কি বলো? সে আমি ভেবে পাই না। ওসব নয়, আমার একটা কিছু বলার দরকার এখন, সবাই বলছে, কিন্তু কিছুই মনে এলো না। ফস করে বলে বসলাম, তাহলে কি গোবরডাঙ্গা? চুপ কর বলছি প্যালা, চুপ কর। টেনিদা দাঁত খিঁচল।
নিজে 1 নম্বরের গোবর গণেশ, গোবরডাঙ্গার লিলুয়া ছাড়া আর কি বা খুঁজে পাবি তুই? মেসোমশাই বলেন, আরে থামো থামো, ওসব নয়। আমি যে জায়গার কথা বলছি, কলকাতার লোকে তার এখনো খবর রাখে না। জায়গাটা রাঁচির কাছাকাছিই বটে। হাজারিবাগ আর রামগড় থেকে সেখানে যাওয়া যায়। বাস থেকে নেমে গরুর গাড়ি চড়ে মাইল 3 পথ। ভারী সুন্দর জায়গা। শাল আর মহুয়ার বন। একটা লেক রয়েছে, তাতে তলতলে নীল জল। দিনের বেলাতেই হরিণ দেখা যায়। খরগোশ আর বন মুরগি ঘুরে বেড়ায়। কাছেই সাঁওতালদের বস্তি। দুধ আর মাংস খুব সস্তায় পাওয়া যায়। লেকের কিছু মাছ আছে, 2 পয়সা 4 পয়সা সের। আর সেইখানে পাহাড়ের একটা টিলার উপর একটা খাসা বাংলো আমি কিনেছি। বাংলোটা এক সাহেব তৈরি করিয়েছিলেন। বিলেত যাওয়ার আগে আমাকে বেচে দিয়ে গিয়েছে। চমৎকার বাংলো। তার বারান্দায় বসে কত দূর পর্যন্ত যে দেখতে পাওয়া যায় ঠিক নেই। পাশেই ঝর্ণা, 12 মাস তিত্তির করে জল বইছে। ওখানে গিয়ে যদি 1 মাস থাকো, এই রোগা প্যাঙাটির দল সব একেবারে ভীম ভবানী হয়ে ফিরে আসবে। টিনিদা পাহাড় প্রমাণ আহার করে তাকে হেলান দিয়ে পড়েছিল। তড়াক করে উঠে বসল। আমরা যাব, 4 জনেই যাব। মেসোমশাই আর একটা সিগারেট ধরিয়ে বললেন, সে তো ভালো কথা, কিন্তু একটা মুশকিল আছে যে। কি মুশকিল? কথাটা হলো মানে বাড়িটার কিছু গোলমাল আছে। গোলমাল কিসের? ওখানকার সাঁওতালেরা বলে বাড়িটা নাকি দানয়ে পাওয়া। ওখানে নাকি অপদেবতাদের উপদ্রব হয় মাঝে মাঝে। কে যেন দুমদুম করে হেঁটে বেড়ায়, অদ্ভুতভাবে চেঁচিয়ে ওঠে, অথচ কাউকে দেখতে পাওয়া যায় না। আমি অবশ্য বাড়িটা কেনার পর মাত্র বাড়তি নিয়ে গিয়েছি, তাও সকালে পৌঁছেছি আর সন্ধ্যাবেলায় চলে এসেছি। কাজেই রাত্রিরে ওখানে কি হয় না হয় কিছুই টের পাইনি। তাই ভাবছি ওখানে যেতে তোমাদের সাহসে কুলাবে কি না। টেনিদা বললে, ছ, ওসব বাজে কথা। ভূত বলে কিছু নেই মেসোমশাই। আমরা 4 জনেই যাব। ভূত যদি থাকেই, তাহলে তাকে একেবারে রাঁচির পাগলাগারদে পাঠিয়ে দিয়ে তবে ফিরে আসবো কলকাতায়। আর কিন্তু তারপরেই আর কিছু বলতে পারল না টেনিদা। হঠাৎ থমকে গিয়ে 2 হাতে হাবুল সেনকে প্রাণপণে জাপটে ধরল। হাবুল ঘাবড়ে গিয়ে বলল, আহা হা, করো কি? সাইরা দাও, সাইরা দাও, গলা পর্যন্ত খাইছি, পেটটা ফাইটে যাবে যে। টেনিদা তবু ছাড়ে না, আরো শক্ত করে হাবুলকে জাপটে ধরে বললে, ও কি, ও কি, বাড়ির ছাদে ওটা কি? আকাশের চাঁদটা ঢাকা পড়েছে এক ফালি কালো মেঘে। চারিদিকে একটা অদ্ভুত অন্ধকার। আর সেই অন্ধকারে পাশের বাড়ির ছাদে কার যেন 2 অমানসিক চোখ দপদপ করে জ্বলছে। আর সেই মুহূর্তে ক্যাবলার মেসোমশাই আকাশ ফাটিয়ে প্রচণ্ড অট্টহাসি করে উঠলেন। সে হাসিতে আমার কান বোবো করে উঠল। পেটের মধ্যে খটখটিয়ে নড়ে উঠল পালা জ্বরের পিলে। মনে হলো মুরগি টুরগিগুলো বুঝি পেট চিরে ককর্ক করতে করতে বেরিয়ে আসবে। এমন বিরাট কিম্ভূত অট্টহাসি জীবনে আর কখনো শুনিনি। 2 যোগসর্পের হাঁড়ি। একে তো ক্যাবলার মেসোমশায়ের ওই উৎকট হাসি, তার উপর আবার পাশের বাড়ির ছাদে ওই 2 আগুন মাখা চোখ। জয় মা কালী বলে সিঁড়ির দিকে ছুট লাগাবো ভাবছি, এমন সময় মিয়াও। সেই জ্বলন্ত চোখের মালিক এক লাফে ছাদের পাঁচিলে উঠে দাঁড়ালো। তারপর আরেক লাফে আরেক বাড়ির কার্নিশে। পৈশাচিক অট্টহাসিটা থামিয়ে মেসোমশাই বললে, একটা হুলো বেড়াল দেখে চোখ কপালে উঠলো তোমাদের, আর তোমরা যাবে সেই ডাক বাংলোয়। ভেংচি কাটার মতো করে আবার খানিকটা খ্যাকখ্যাকে হাসি হাসলেন ভদ্রলোক। বীর কি আর গাছে ফলে? তার ভিতর ক্যাবলাটা বোধহয় বিশেষ ভয় টয় পায়নি। 1 নম্বরের বিচ্ছু ছেলে। তাই সঙ্গে সঙ্গেই বলল, না না, পটলের মতো পটল ডাঙায় ফলে। টেনিদার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে হাবুল হাঁসফাঁস করে বলল, কিংবা ঢেঁড়সের মতো গাছের উপর ফলে। এবার আমাকেও কিছু বলতে হবে। কিংবা চালের উপর চাল কুমড়োর মতো ফলে। টেনিদা দম নিচ্ছিল এতক্ষণ। এবার দাঁত খিচিয়ে বললে, থাম থাম, সব বাজে বকিসনি। সত্যি বলছি মেসোমশাই, আমি একদম ভয় পাইনি। এই প্যালাটা বেজায় ভীতু কি না, তাই ওর সঙ্গে একটু ঠাট্টা করছিল। বারে, মন্দ কথা নয় তো। শেষকালে কিনা আমার ঘাড়েই চালাবার চেষ্টা। আমার ভীষণ রাগ হলো। আমি ছাগলের মতো মুখ করে বললাম, না মেসোমশাই, আমি মোটে ভয় পাইনি।
টেনিদার দাঁত কপাটে লেগে যাচ্ছিল কি না, তাই চিনচি ওকে সাহস দিচ্ছিলাম। সাহস দিচ্ছিল? ওরে আমার পাকা পালোয়ান রে। টেনিদার নাকটা কুচকে মুখটাকে আমের মোরব্বার মতো করে বললে, দেখ প্যালা, বেশি জ্যাঠামি করবি তো এক চড়ে তোর কান দুটোকে কানপুরে পাঠিয়ে দেবো। মেসোমশাই বললে, আচ্ছা থাক থাক, তোমরা যে বীরপুরুষ এখন তো বেশ বুঝতেই পারছি, কিন্তু আসল কথা হলো তোমরা কি সত্যিই ঝন্টি পাহাড়ে যেতে চাও? ঝন্টি পাহাড়? সে আবার কোথায়? যা বাবা, সেখানে মরতে যাবো কেন? টেনিদা চটাং করে বলে ফেলল। মেসোমশাই বললেন, কি আশ্চর্য, এক্ষুনি তো সেখানে যাওয়ার কথাই হচ্ছিল। তাই নাকি? টেনিদা মাথা চুলকে দাঁতটাকে বের করে বললে, আসলে বুঝতে পারিনি, তবে কি না ঝন্টি পাহাড় নামটা কি বলে তেমন ভালো নয়। হাবুল বললে, বড়ই বদখত। আমি বললাম, শুনলেই মনে হয় ব্রহ্মদৈত্য আছে। মেসোমশাই আবার ক্যাঁক ক্যাঁক করে হেসে বললেন, তার মানে তোমরা যাবে না, ভয় ধরছে বুঝি? টেনিদা এবার তড়াক করে লাফিয়ে উঠল, তারপর সাঁ করে একটা বুক ডন দিয়ে বললে, ভয় দুনিয়ায় আছে বলে আমি জানি না। নিজের বুকে একটা থাপ্পড় মেরে বললে, কেউ না যায়, আমি যাব, একাই যাব। ক্যাবলা বললে, আর ভূতে ধরবে, তখন ভূতকে চাটনি বানিয়ে খাবো। টেনিদা বীর রসে চাগিয়ে উঠল, সত্যি কেউ না যায়, আমি একাই যাব। হঠাৎ আমার ভারী উৎসাহ হলো, আমিও যাব। ক্যাবলা বললে, আমিও। হাবুল সেন ঢাকাই বাঙাল ভাষায় বললে, আমিও যাব। মেসোমশাই বললেন, তোমরা ভয় পাবে না? টেনিদা বুক চিতিয়ে বললে, একদম না। আমিও এই কথাটাই বলতে যাচ্ছিলাম, হঠাৎ হতবাগা ক্যাবলা একটা ফোড়ন কেটে বললে, তবে রাত্রিবেলা হুড়ো বেড়াল দেখলে কি হবে কিছুই বলা যায় না। মেসোমশাই আবার ছাদ ফাটানো অট্ট হাসি হেসে উঠলেন। টেনিদা গর্জন করে বললে, দেখ ক্যাবলা, বেশি বকবক করবে তো এক ঘুষিতে তোর নাক আমি জুড়ে দিলাম, নাসিকে পাঠিয়ে দেব। যা বলেছিস, একখানা কথার মতো কথা। এই বলে টেনিদা এমনভাবে আমার পিঠ চাপড়ে দিলে যে আমি উহু উহু শব্দ করে চেঁচিয়ে উঠলাম। তারপরে খানিকটা ঘটনা সংক্ষেপে বলে যাব। কেমন করে আমরা চার মূর্তি বাড়ি থেকে পারমিশন আদায় করলাম, সেসব কথা বলতে গেলে মহাভারত হয়ে যাবে। সেসব এলাহি কাণ্ড এখন থাক, কোনো একদিন পরে বলবো। মোট কথা, এর 3 দিন পরে কাঁধে 4টে সুটকেস আর বগলে 4টে 17 ইঞ্চি জড়ানো বিছানা নিয়ে আমরা হাওড়া স্টেশনে পৌঁছল। ট্রেন প্রায় ফাঁকাই ছিল। এই গরমে নেহাত মাথা খারাপ না হলে আর কে রাঁচি যায়। ফাঁকা একটা ইন্টার ক্লাস দেখে আমরা উঠে পড়লুম। তারপর 4টে বিছানায় পেতে নিলাম। ভাবলাম বেশ আরামে লম্বা হয়ে শুয়ে পড়ি। হঠাৎ ডাক এলো টেনিদার, এই পেলা। আবার কি হলো? ভারী খিদে পেয়েছে মাইরি, পেটের ভিতর যেন এক পাল ছুঁচো বক্সিং করছে। বললাম, সে কি, এই তো বাড়ি থেকে বেরোবার প্রায় মুখে 30খানা লুচি আর 60 মাংস সাবার করে এনে, গেল কোথায় সেগুলো? হাবুল বললে, তোমার পেটে ভর্ষকি ঢুইকা বসছে। টেনিদা বললে, যা বলেছিস, ভর্ষকিটা বটে, যা ঢোকে সঙ্গে সঙ্গে স্রাফ ফর্স হয়ে যায়। বলে এই দরাজভাবে হাসলো, বামুনের ছেলে বুঝলি, সাক্ষাৎ অগস্ত্য মুনির বংশধর। বাতাবি বা ইম্বল ফিম্বল যা ঢুকবে দেন অ্যান্ড দেয়ার হজম হয়ে যাবে। এই দিন আমি ব্রহ্মতেজ। ক্যাবলা বলে বসলো, ঘোড়ার ডিমের বামুন তুমি, পৈতে আছে তোমার? পৈতে? টেনিদা ঢোক গিলে বলল, ব্যাপারটা কি জানিস, গরমের সময় পিঠ চুলকোতে গিয়ে কেমন পটাং করে ছিঁড়ে যায়। আর তা আসল বামুনের আর পৈতের দরকার কি, ব্রহ্মতেজ থাকলেই চলে। কিন্তু সত্যি কি করা যায় বলতো, পেটের ভিতর ছুঁচোগুলো যে রেগুলার হাডুডু খেলছে। ক্যাবলা বললে, আর কি করবে, তুমি রেফারিগিরি করো। কি বললি ক্যাবলা? কি আর বলবো, কিছুই বলিনি। বলেই ক্যাবলা বিছানায় লম্বা হয়ে শুয়ে পড়ল। হাবুল সেন এর মধ্যে বলে বসলো, পেটে কিল মাইরা বসে থাকো। কার পেটে কিল মারবো, তোর? বলে ঘুষি বাগিয়ে টেনিদা উঠে পড়ে আর কি। হাবুল চটপট বলে বসলো, আমার না পেলার। বারে, এ তো দেখছি ভারী মজা, মিছে মিছে আমি কেন পেটে কিল খেতে যাব? তড়াক করে একটা বাঙ্কের উপর উঠে বসে আমি বললাম,
আমি কেন কিল খাবো? কি দরকার আমার? টেনিদা বললে, খেতেই হবে তোকে, হয় আমায় যা হোক কিছু একটা খাওয়া, নইলে শুধু কিল কেন, রাম কিল আছে তোর বড়াতে। ওই তো কত ফেরিওয়ালা যাচ্ছে, ডাক না একটাকে। পুরি কচৌরি, কমলা লেবু চকোলেট, ডালমুট। আমি তো দেখছি একটা জুতো ব্রাশ যাচ্ছে, ওকেই ডাকবো? আমি নিরীহ গলায় জানতে চাইলাম। তবে রে, ট্রেনটা প্রায় তেড়ে আসছিল, আর আমি জানলা দিয়ে লাফিয়ে পড়বো কিনা ভাবছিলাম, এমন সময় ঢঙাং ঢঙাং করে ঘন্টা বেজে উঠল। ইঞ্জিনে ভোঁ করে আওয়াজ উঠল, আর গাড়ি নড়ে উঠল। সঙ্গে সঙ্গে দরজা খুলে আর একজন ঢুকে পড়ল কামরায়। তার হাতে এক প্রকাণ্ড সন্দেহজনক চেহারার হাঁড়ি, আর তক্ষুনি পিছন থেকে কে যেন কি একটা ছুঁড়ে দিলে গাড়ির ভিতর। সেটা পড়বি তো পর, একেবারে টেনিদার ঘাড়ের উপর। টেনিদা হাইমাই করে উঠল, তারপরে চোখ পাকিয়ে, এটা কি হলো মশাই? বলতে গিয়ে স্পিকটি নট। সঙ্গে সঙ্গে আমিও। গাড়িতে যিনি ঢুকেছেন তার চেহারাখানা দেখবার মতো, একটি দশাশয় চেহারার সাধু। মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল, দাড়ি গোফে, মুখ একেবারে ছয়লাপ, গলায় এই মোটা মোটা রুদ্রাক্ষের মালা, কপালে লাল টকটকে সিঁদুরের তিলক আঁকা, পায়ে সুরতলা নাগরা জুতো। হাতে সন্দেহজনক হাঁড়িটা নামিয়ে রেখে সাধু বাবা বললেন, ঘাবড়ে যেও না বৎস, ওটা আমার বিছানা, তাড়াহুড়োতে আমার শিষ্য জানলা দিয়ে গলিয়ে দিয়েছে। তোমার বিশেষ লাগেনি তো? না, তেমন আর কি লেগেছে বাবা, তবে 7 দিন ঘাড়ের ব্যথা ছাড়লে হয়। টেনিদা ঘাড় ডলতে লাগলো। আমি কিন্তু ভারী খুশি হয়ে গেলাম সাধু বাবার উপরে, যেমন আমার পেটে কিল মারতে এসেছিল, বোঝো এবার। সাধু বাবা হেসে বললেন, একটা বিছানার ঘাই কাবু হয়ে পড়লে বৎস, আর আমার কাঁধে একবার একটা আস্ত কাবুলিওয়ালা 1 মণ হিঙের বস্তা নিয়ে বাঙ্ক থেকে পড়ে গিয়েছিল, তবু আমি অক্কা পাইনি। 7 দিন হাসপাতালে থেকেই সামলে নিয়েছিলুম, বুঝেছ বৎস, এর নামই যোগবল। তবে তো আপনি মহাপুরুষ স্যার, দিন দিন পায়ের ধুলো দিন। বলেই টেনিদা ঝাঁ করে সাধু বাবাকে একটা প্রণাম ঠুকে বসলেন। সাধু বলেন, ভারী খুশি হলুম, তোমার সুমতি হোক বৎস। তা তোমরা কারা, এমন দল বেঁধে চলেছই বা কোথায়? প্রভু, আমরা রামগড়ে যাচ্ছি বেড়াতে। আমার নাম টেনি। না না, ভজহরি মুখুজ্জে। এ হচ্ছে প্যালারাম বাড়ুজ্জে, খালি জ্বরে ভোগে আর পেটে মস্ত একটা পিলে আছে। এ হলো হাবুল সেন, যদিও ঢাকায় বাঙাল, কিন্তু আমাদের পটলডাঙ্গা থান্ডার ক্লাবে অনেক টাকা চাঁদা দেয়। আর ও হলো ক্যাবলা মিত্তি, ক্লাসে টকাটক ফার্স্ট হয়, আর ওদের বাড়িতে আমাদের বিস্তর মাংস পোলাও খাওয়ায়। পোলাও মাংস, আহা, তা বেশ। দাঁড়িয়ে ভিতরে সাধু বাবা যেন নোলার জল সামলালেন। তা বেশ, তা বেশ। বাবা, আপনি কোন মহাপুরুষ? আমার নাম স্বামী ঘুটঘুটানন্দ। ঘুটঘুটানন্দ? ওরে বাবা, ক্যাবলার স্বগতোক্তি শোনা গেল। এতেই ঘাবড়ালে বৎস ক্যাবলা? আমার গুরুর নাম কি ছিল জানো? ডমরুঢঙ্কা পট্টনানন্দ। তার গুরুর নাম ছিল উচ্চন্দ মাতুন্ড কুকুর ডিম্ব ভর্জনন্দ। তার গুরুর নাম ছিল, আর বলবেন না প্রভু ঘুটঘুটানন্দ, এতেই দম আটকে আসছে, এরপর হার্ট ফেল করব। বাঙ্কের উপর থেকে এবার কথাটা বলতেই হলো আমাকে। শুনে ঘুটঘুটানন্দ করুণার হাসি আসলেন। আহা, তা তোমাদের আর দোষ কি? আমার গুরুদেবের ঊর্ধ্বতন চতুর্থ গুরুর নাম শুনলে আমি 2 দিন ধরে হিক্কা তুলি। সে যাক, তোমরা 4 জন আছো দেখছি, যাবেও রামগড়ে, আমি নামবো মুড়িতে, সেখান থেকে রাঁচি। তা বৎসগণ, আমার যোগনিদ্রা একটু প্রবল, চট করে ভাঙতেই চায় না। মুড়িতে গাড়ি ভোরবেলায় পৌঁছয়, যদি উঠিয়ে দাও তো খুব ভালো হয়। সেজন্য ভাববেন না প্রভু, ঘাটশিলাতেই উঠিয়ে দেবো আপনাকে। ক্যাবলা আশ্বাস দিলে, না না বৎস, অত তাড়াতাড়ি জাগাবার প্রয়োজন নেই, ঘাটশিলায় তো মাঝরাত। তাহলে টাটানগরে? সেটা শেষ রাত। বৎস, অত ব্যস্ত হয়েও না, মুড়িতে উঠিয়ে দিলেই চলবে। টেনিদা বললে, আচ্ছা তাই দেব, এবার আপনি যোগনিদ্রায় শুতে পারেন। তা পারি। ঘুটঘুটানন্দ এবার চারিদিকে তাকালেন, কিন্তু শোবো কোথায়? 4 জনে তো নিচের 4টে বেঞ্চই দখল করে রেখেছ,
আমি বাবা সন্ন্যাসী মানুষ, বাঙ্কে উঠলে যোগনিদ্রার ব্যাঘাত হয়। আপনি উঠবেন কেন প্রভু? টেনিদা পটাং করে বলল। পেলা বাঙ্কে শোবে, ও বাঙ্কে শুতে ভীষণ ভালোবাসে। দেখো তো কি অন্যায়, বাঙ্কে উঠে আমি একদম পছন্দ করি না, খালি মনে হয় কখন জানি ছিটকে পড়ে যাব। আর টেনিদা কিনা আমাকে এই বাঙ্কে শুতে বলছে। আমি প্রতিবাদ করে বললাম, কখনো না, আমি বাঙ্কে শুতে মোটেই ভালোবাসি না। টেনিদা চোখ পাকালো। দেখ, সাধু সন্ন্যাসী নিয়ে ফাজলামো করিসনি পেলা, নরকে যাবি। প্রভু, আপনি পেলার বিছানা ফেলে দিয়ে ওখানেই লম্বা হন তো, পেলা যেখানে পারে শোবে। আহা, বেঁচে থাকো বৎস, বলে ঘুটঘুটানন্দ আমার বিছানা ওপরে তুলে দিয়ে নিজের বিছানা পাতলেন। আমি জুলজুল চোখে চেয়ে রইল। তারপর শোয়ার আগে সেই সন্দেহজনক হাঁড়িটা নিজের বেঞ্চির তলায় টেনে নিলেন। টেনে অনেকক্ষণ লক্ষ্য করছিল, হাঁড়িতে কি আছে প্রভু? শুনে ঘুটঘুটানন্দ চমকে উঠলেন। হাঁড়িতে হাঁড়িতে বড় ভয়ঙ্কর জিনিস আছে বৎস, যোগসর্প। যোগসর্প? ঘুটঘুটানন্দ চোখ কপালে তুলে বললেন, সে বড় সাংঘাতিক, ভীষণ বিষধর সব সাপ। তপস্যা বলে আমি তাদের বন্দি করে রেখেছি। তারা দুধ কলা খায় আর হরিনাম করে। সাপে হরিনাম করে? আমি জিজ্ঞেস করলাম। তপস্যায় সব হয় বৎস। তা বলে তোমরাও ধারে কাছে যেও না, যোগবল না থাকলে বউ করে ছোবল মেরে দেবে, সাবধান। আগে আমরা খুব সাবধানে থাকবো, টেনিদা গোবেচারির মতো বললে। ঘুটঘুটানন্দ তার একবার সন্দিগ্ধ দৃষ্টিতে আমাদের দিকে তাকালেন, বললেন, হ্যাঁ খুব সাবধান, ওর হাড়ির ভিতরে ভুলেও তাকিও না, তাহলে আমি নিশ্চিন্ত হয়ে শুয়ে পড়ি। পড়ুন। তারপর 5 মিনিট ঘর ঘর ঘরাত করে ঘুটঘুটানন্দের নাক ডাকতে শুরু করলো। বাঙ্কের উপর দুলুনি খেতে খেতে আমি কখন ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। হঠাৎ কার যেন খোঁচাকে ঘুম ভেঙে গেল। দেখে টেনিদা আমার পাঁজরায় সুড়সুড়ি দিচ্ছে। নেমে আয় না গাধাটা, সাধু বাবা জেগে উঠলে তখন লবডঙ্কা পাবে। ও মা, চেয়ে দেখি টেনিদার বিছানার উপর যোগসর্পের হাঁড়ি, আর তার ঢাকনা খুলেই ক্যাবলা আর হাবুল সেন পটাপট রসগোল্লা আর লেডিকেনি সাবার দিচ্ছে। টেনিদা আবার ফিসফিসিয়ে বললে, হাঁ করে দেখছিস কি, নেমে আসি গিয়ে, যোগসর্পের হাঁড়ি শেষ করে তার মুখ বেঁধে রাখতে হবে তো। আর বলবার দরকার ছিল না, এক লাফে নেমে পড়লুম আর এক থাবায় 2টো লেডিকেনি তুলে ফেললুম। টেনিদা এগিয়ে এসে বলে, দাঁড়া দাঁড়া, সবগুলো মেরে দিসনি, তুই একটা আমার জন্যেও রাখ। ট্রেন টাটানগর ছেড়ে আবার অন্ধকারে ঝাঁপ দিয়ে পড়ল। স্বামী ঘুটঘুটানন্দের নাক সমানে বাজনা বাজিয়ে চলল। 4 জনে মিলে যেভাবে আমরা স্বামী ঘুটঘুটানন্দের হাড়ির উপর ঝাঁপিয়ে পড়েছিলাম, তাতে সেটা চিচিং ফাঁক হতে 5 মিনিট সময় লাগলো না। অর্ধেকের উপর টেনিদা সাবার করে দিলে, বাকিটা আমি আর হাবুল সেন ম্যানেজ করলাম। বয়সে ছোট ক্যাবলাই বিশেষ জুত করতে পারলো না, গোটা দই লেডিকেনি খেয়ে শেষে হাত চাটতে লাগলো। টেনিদা তবুও হাঁড়িটাকে ছাড়ে না, শেষকালে মুখের ওপর তুলে চোঁ করে রসটা পর্যন্ত নিকেশ করে দিলে। তারপর নাকটা কুচকে বলে, দুধ তোর, গোটা কয়েক ডেও পিঁপড়েও খেয়ে ফেললুম রে, জ্যান্তও ছিল 3টে, পেটের ভিতরে গিয়ে কামড়াবে না তো? হাবুল বললে, কামড়াইতেও পারে। কামড়াকে বইই গেল, একবার ভীমরুল শুধু একটা জামরুল খেয়ে ফেলেছিলাম। তা সেই যখন কিছু করতে পারলে না, তখন কটা পিঁপড়েতে আর কি করবে? ইচ্ছে করলে গোটা কয়েক বাঘসুদ্ধ গোটা সুন্দরবনটাই খেয়ে ফেলতে পারো, তোমাকে ঠেকাচ্ছে কে? হাতটা শেষ করে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল ক্যাবলা। এর মধ্যে স্বামী ঘুটঘুটানন্দের নাক সমানে ডেকে চলেছে। যোগসিদ্ধ নাক কি না, সে নাকের ডাকবার কায়দাই আলাদা। টেনিদা বললে, যতই ঘুরুত ঘুরুত করো না কেন, তোমার হাড়ি ফুরুত, চালাকি পেয়েছ, কাঁধের উপর 1.5 মণি বিছানা ফেলে দেওয়া, ঘাটটা টনটন করছে এখনো, প্রতিশোধ ভালোই নেওয়া হয়েছে, কি বলিস ক্যাবলা? আমি বললুম, প্রতিশোধ বলে প্রতিশোধ, একেবারে নির্মম প্রতিশোধ। যোগসর্পের শূন্য হাঁড়িটার মুখ টেনিদা বেশ ভালো করে বাঁধল। তারপর বিছানায় লম্বা হয়ে পড়ে বললে, এবার একটু ঘুমোনো যাক, পেটের জ্বলুনিটা এতক্ষণ একটু কমেছে।
আমার আর হাবুলেরও তাতে সন্দেহ ছিল না, কেবল ক্যাবলাই গজগজ করতে লাগলো। তোমরা এসব খেয়ে নিলে, আমি কিছু পেলুম না। টেনিদা বললে, যা যা, মেলা বকিস নি, ছেলে মানুষ, বেশি খেয়ে শেষে কি অসুখে পড়বি, নে চুপচাপ ঘুমো। ক্যাবলা ঘুমালো কিনা কে জানে, কিন্তু টেনিদার ঘুমোতে মিনিট দুয়েকও লাগলো না। স্বামীজির নাক বললে ঘুরুত, টেনিদার নাক সঙ্গে সঙ্গে জবাব দিলে ফুরুত। এই উত্তর প্রত্যুত্তর কতক্ষণ চললো জানি না। মুখের ওপর থেকে দেওয়ালি পোকা তাড়াতে তাড়াতে আমিও ঘুমিয়ে পড়লাম। 3. কলার খোসা। মুড়ি, মুড়ি জংশন, মুড়ি জংশন। ধর্ম নিয়ে জেগে উঠতেই দেখি বাইরে আবছার সকাল। ক্যাবলা কখন উঠে বসে এক ভার চায়ে মন দিয়েছে। হাবুল সেন দুটো হাই তুলে শোয়া অবস্থাতেই স্বামী ঘুটঘুটানন্দের দিকে জুলজুল করে তাকালে, কিন্তু স্বামীজির নাক তখনও বাজছে গো গো, আর টেনিদার নাক জবাব দিচ্ছে ভো ভো, অর্থাৎ হাঁড়িটার কিছু নেই। হঠাৎ ক্যাবলা টেনিদার পাঁজরায় একটা খোঁচা দিলে। এই, কে শুশুরে দিচ্ছে বলে টেনিদা উঠে বসলো। ক্যাবলা বললে, গাড়ি যে মুড়তে প্রায় 10 মিনিট থেমে আছে, স্বামীজিকে জাগাবে না? টেনিদা একবার হাঁড়ি আর একবার স্বামীজির দিকে তাকালো, তারপর বললে, গাড়িটা ছাড়তে আর কত দেরি রে? এক্ষুনি ছাড়বে মনে হয়। তা ছাড়ুক, গাড়ি নড়লে তারপর স্বামীজিকে নড়াবো। বুঝছিস না, এখন উঠালে হাঁড়ির অবস্থা দেখি কি আর রক্ষা করবে? যা সন্ডা মার্কার চেহারা, রসগোল্লার বদলে আমাদেরই জলযোগ করে ফেলবে। তার চেয়ে টেনিদা আরও কি বলতে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তেই বাইরে থেকে বাজখাই গলায় বিটকেল হাঁক শোনা গেল। প্রভুজি, কোন গাড়িতে আপনি যোগনিদ্রা যাচ্ছেন প্রভু? সে তো হাঁক নয়, যেন মেঘনাদ। সারা স্টেশন কেঁপে উঠল, আর সঙ্গে সঙ্গেই স্বামী ঘুটঘুটানন্দ তরাক করে উঠে বসলেন। প্রভুজি জাগুন, গাড়ি যে ছাড়ল। এ যে আমারই শিষ্য গজেশ্বর। জানলা দিয়ে মুখ বাড়িয়ে স্বামীজি ডাকলেন, গজ, বৎস গজেশ্বর, এই যে এইখানে আমি। গাড়ির দরজা খটাং করে খুলে গেল, আর ভিতরে যে ঢুকলো তার চেহারা দেখেই আমি এক লাফে বাঁকে চেপে বসলুম। হাবুল আর টেনিদা সঙ্গে সঙ্গেই শুয়ে পড়ল, আর ক্যাবলা কিছু করতে পারল না। তার হাত থেকে চায়ের ভাতটা টপাং করে পড়ে গেল মেঝেতে। উহু, গেছি, পা পড়ে গেল। স্বামীজি চেঁচিয়ে উঠলেন, উহ, ছোঁড়াগুলো কি তেঁদো! বলেছিল মুড়িতে তুলে দিতে, তা দেখো কাণ্ড, একটু হলেই তো ক্যারেট ওভার হয়ে যেত। গজেশ্বর একবার আমাদের দিকে তাকালো, সেই চাউনিতেই রক্ত জল হয়ে গেল। গজেশ্বর এই বিরাট চেহারার কাছে অমন দশাশয় স্বামীজিও যেন মূর্তিমান প্যাঙাটি। গায়ের রং যেন হাড়ির তলার মতো কালো, হাতির মতো এই প্রকাণ্ড শরীর, মাথাটা ন্যাড়া, তার উপর আবার হাতখানেক একটা টিকি। গজেশ্বর কুতকুতে চোখে আমাদের দিকে তাকিয়ে নিয়ে বললে, আজকাল ছোকরাগুলি এমনই হয়েছে প্রভু, যেন কিষ্কিন্ধা থেকে আমদানি হয়েছে সব। প্রভু যদি অনুমতি দেন তাহলে এক্ষুনি এদের কানগুলো একবার পেঁচিয়ে দিই। গজেশ্বর কান পেঁচাতে এলে আর দেখতে হবে না, কান উপরে আসবে সঙ্গে সঙ্গে। আমরা চারজন ভয় তখন পান্তুয়া হয়ে আছে, কিন্তু বরাত ভালো। সঙ্গে সঙ্গে টিন টিন করে ঘন্টা বেজে উঠল। গজেশ্বর ব্যস্ত হয়ে বললে, নামুন নামুন প্রভু, গাড়ি যে ছাড়লো। এদের কানের ব্যবস্থা না হয় এখন মুলতবি রইল, সময় পেলে পরে দেখা যাবে। নামুন, আর সময় নেই। বাক্স বিছানা মায়ের স্বামীজিকে প্রায় ঘাড়ে তুলে গজেশ্বর নেমে গেল গাড়ি থেকে। সেই সঙ্গেই বাঁশি বাজিয়ে ট্রেন চলতে শুরু করে দিল। আমরা তখনই ভয় কাঠ হয়ে আছি। গজেশ্বরের হাতির সুরের মতো প্রকাণ্ড হাতটা তখন আমাদের চোখের সামনে ভাসছে। মস্ত ফাঁড়া কাটলো একটা, কিন্তু ট্রেন হাত কয়েক এগোতেই স্বামীজি হঠাৎ হাউমাউ করে চেঁচিয়ে উঠলেন, হাঁড়ি, আমার রসগোল্লার হাঁড়ি। সঙ্গে সঙ্গে টেনিদা হাঁড়িটা তুলে ধরল, বললে, ভুল বলছেন প্রভু, রসগোল্লা নয়, যোগসর্প। এই নিন, বলেই হাঁড়িটা ছুঁড়ে দিল প্ল্যাটফর্মের উপর। আহা আহা করে দুপা ছুটে এসে স্বামীজি থমকে দাঁড়ালেন। হাঁড়ি ভেঙে চুরমার, কিন্তু আধখানা রসগোল্লাও তাতে নেই, সিকিখানা লেডিকিনি পর্যন্ত না। প্রভু, আপনার যোগসর্প সব পালিয়েছে। আমি চিৎকার করে বলল, এখন আর ভয় কিসের? কিন্তু এ কি,
হাতির মতো পা ফেলে গজেশ্বর যে দৌড়ে আসছে, তার কুতকুতে চোখ দিয়ে যেন আগুন বৃষ্টি হচ্ছে। এই যেন ট্রেনের চাইতেও জোরে ছুটছে। কামরাটা প্রায় ধরে ফেললে। আমি আবার বাঙ্কে উঠতে যাচ্ছি, টেনিদা ছুটেছে বাথরুমের দিকে। সেই মুহূর্তে ভগবানের দান, একটা কলার খোসা। হঠাৎ করে পা পিছলে সোজা প্ল্যাটফর্মে চিত হলো গজেশ্বর। সে তো পড়া নয়, মহাপতন যেন। মনখানে খোয়া বন্দুকের গুলির মতো ছিটকে পড়ল আশেপাশে। গেল গেল চিৎকার উঠল চারপাশে, কিন্তু গজেশ্বর কোথাও গেল না। প্ল্যাটফর্মের উপর সেকেন্ড পাঁচেক পড়ে থেকে খোঁড়াতে খোঁড়াতে উঠে দাঁড়ালো। খুব বেঁচে গেলি, দূর থেকে গজেশ্বরের হতাশ ধ্বনি শোনা গেল। গাড়ি তখন পুরো দমে ছুটতে শুরু করেছে। টেনিদা একটা দীর্ঘশ্বাস ফেলে বললে, হরি হে, তুমিই সত্য। 4 ঝন্টি পাহাড়ির ঝন্টুরাম। পথে আর বিশেষ কিছু ঘটেনি। গজেশ্বরের সেই আছাড় খাওয়া নিয়ে খুব হাসাহাসি করলুম আমরা। অত বড় হাতির মতো লোকটা পড়ে গেল একেবারে ঘটোৎকচের মতো। তবে আমাদের উপর চেপে পড়লে যে কি হতো, সেইটাই ভাববার কথা। হাবুল বললে, আর একটু হইলেই প্রায় উইঠা পড়ছিল গাড়িতে, মায়েরা আমাকে সাতু কইরা দিত। সাতু কইরা দিত বললেই হলো আর কি। আমিও পটল ডাঙার টেনি মুখুজ্জে এসা একখানা জুজুৎসু হাঁকড়ে দিতুম যে মুড়ি তো মুড়ি, বাছাধান একেবারে মুড়ি হয়ে যেত, চ্যাপটাও হতে পারতো চিড়ের মতো। শুনে ক্যাবলা ঠিক ঠিক করে হাসলো। এই ক্যাবলা, হাসছিস রে? টেনিদার সিংহনাদ শোনা গেল। ক্যাবলা কি ঘুঘু? সঙ্গে সঙ্গেই বললে, আমি হাসিনি তো, প্যালা হাসছে। প্যালা? বাহ, আমি হাসতে যাব কেন? যোগসর্পের হাড়ির লেডিকিনি খেয়ে সেই তখন থেকে আমার পেট কামড়াচ্ছে। আমার পেটেও গোটা কয়েক ডেও পিঁপড়ে ঢুকেছে কিনা কে জানে। মুখ বেজার করে বললাম, আমি হাসবো কেন? কি দায় পড়েছে আমার হাসার? টেনিদা বললে, খবরদার, মনে থাকে যেন, খামুখা যদি হাসবি তাহলে তোর এই মূলার মতো দাঁতগুলো পটাপট উপড়ে দেব। ইস, বেটা গজেশ্বর বড্ড বেঁচে গেল। একবার ট্রেনে উঠে এলেই বুঝতে পারতো পটল ডাঙার পেঁয়াজ কাকে বলে। আবার যদি ওর সঙ্গে দেখা হয়, কিন্তু সত্যি যে দেখা হবে সে কথা কে জানতো। আর আমি পটল ডাঙার প্যালারাম, অন্তত সে দেখা না হলেই খুশি হতুম। ট্রেন একটু পরেই রামগড়ে পৌঁছলো। ক্যাবলার মেসোমশাই বলে দিয়েছিলেন গরুর গাড়ি চাপতে, কিন্তু কলকাতার ছেলে হয়ে আমরা গরুর গাড়িতে চাপবো? ছো ছো। টেনিদা বলল, 6 মাইল তো রাস্তা, চল হেঁটেই মেরে দিই। আমি বললুম, সে তো বটেই, দিব্যি পাখির গান আর বনের ছায়া। ক্যাবলা বললে, ফুলের গন্ধ আর দক্ষিণের বাতাস। টেনিদা বলল, পথের ধারে পাকা পাকা আম আর কাঁঠাল ঝুলছে। হাবুল সেন বললে, আর গাছের মালিক ঠ্যাঙা নিয়ে তাইরা আসছে। টেনিদা বিরক্ত হয়ে বললে, ইস, দিলে সব মাটি করে। হচ্ছিল আম কাঁঠালের কথা, মেজাজটা বেশ জমে এসেছিল। কোত্থেকে আবার ঠ্যাঙা ফ্যাঙা নিয়ে হাজির হলে। এই জন্যেই তোদের মতো বেরসিকের সঙ্গে আসতে ইচ্ছা করে না। নে, এবার পা চালা। সুটকেস কাঁধে বিছানা ঘাড়ে আমরা হাঁটতে শুরু করলুম। কিন্তু বিকেলে গড়ের মাঠে বেড়ানো আর সুটকেস বিছানা নিয়ে 6 মাইল রাস্তা পাড়ি দেওয়া যে এক কথা নয়, সেটা বুঝতে বেশ একটু দেরি হলো। 8 মাইল হাঁটতে না হাঁটতে আমার পালাজড়াই পিলে টনটন করে উঠল। টেনিদা, একটু জিরিয়ে নিলে হয় না? টেনিদা তৎক্ষণাৎ রাজি। তা মন্দ বলিসনি, খিদেটাও বেশ চাঙ্গা হয়ে উঠেছে, একটু জল টল খেয়ে নিলে হয়, কি বলিস প্যালা? বলে টেনিদা ক্যাবলার সুটকেসের দিকে তাকালো। এর আগেই দেখে নিয়েছে ক্যাবলার সুটকেসে নতুন বিস্কুটের টিন রয়েছে একটা। ক্যাবলার সঙ্গে সঙ্গেই সুটকেসটাকে বগলে চেপে ধরল। জল টল খাবে মানে? এক্ষুনি তো রামগড় স্টেশনে গোটা 8 সিঙ্গাড়া খেয়ে এলে। তা খেয়েছি তো কি হয়েছে? একটানে ক্যাবলার বগল থেকে সুটকেসটা কেড়ে নিয়ে টেনিদা বলল, ওই খেয়েই 6 মাইল রাস্তা পাড়ি দেবো নাকি? আমার বাবা খিদেটা একটু বেশি, সে তোমরা যাই বলে ধপ করে একটা গাছের তলায় বসে পড়ল, আর সঙ্গে সঙ্গেই খুলে ফেললো সুটকেস।
চাবি ছিল না। এক রাশ খাস্তা ক্রিম ক্যাকার বিস্কুট। কি করি, আমরাও বসে পড়লুম। টেনিদা একাই প্রায় কয়েকটা সাবার করে দিলে। আমরা ছিটে ফোটার বেশি পেলামই না। শুধু ক্যাবলাই কিছু খেলো না, হাঁড়ির মতো মুখ করে বসে রইল। 6 মাইল রাস্তা, সোজা কথা তো নয়। হাবুল সেন 2খানা পাউরুটি রেখেছিল, এরপরে সেগুলোও গেল। কিন্তু টেনিদার খিদে আর মেটে না। রাস্তায় চিড়ে মুড়ির দোকান দেখলেই বসে পড়ে আর হাঁক ছাড়ে, 2 আনা বের কর পেলা। খিদে পেটটা ঝিমঝিম করছে। মাইল 4 পেরোতেই পাহাড়ি পথ আরম্ভ হলো। দুধারে শালের জঙ্গল, আর তার ভিতর দিয়ে রাঙামাটির পথ ঘুরপাক খেয়ে চলেছে। খানিকটা হাঁটতেই গা ছমছম করে উঠল। ক্যাবলা বলে বসলো, টেনিদা, এসব জঙ্গলে না বাঘ থাকে। টেনিদার মুখ শুকিয়ে গেল। যা যা। হাবুল বললে, শুনেছি ভাল্লুকও থাকে। টেনিদা বললে, বাঘ ভাল্লুকের পরে আর কি আছে আমার মনে পড়ল না। আমি বললাম, বোধহয় হিপোপটেমাসও থাকে। টেনিদা দাঁত খিচিয়ে উঠল। থাম থাম পেলা, বেশি পাকামো করিস নি। আমাকে ছাগল পেয়েছিস না? হিপোপটেমাস তো জলহস্তি, জঙ্গলে থাকে কি করে? আমি বললুম, আচ্ছা যদি ভূত থাকে? টেনিদা রেগে বললে, তুই একটা গোভূত, ভূত এখানে কেন থাকবে শুনি? মানুষই নেই, চাপবে কার ঘাড়ে? ক্যাবলা ফস করে বলে বসলো, যদি আমাদের ঘাড়েই চাপতে আসে, আর তুমি তো আমাদের লিডার, আর তোমার ঘাটটাই যদি ভূতের বেশ পছন্দ হয়ে যায়? টেনিদার সঙ্গে সঙ্গে ধাঁ করে ডান হাতটা লম্বা করে বালিয়ে দিল ক্যাবলার নাক পাকড়াবার জন্য। তৎক্ষণাৎ পট করে সরে গেল ক্যাবলা, আর টেনিদা খানিকটা গোবরে পা দিয়ে একেবারে গজেশ্বরের মতো ধপাস খায়। আনন্দে আমরা হাততালি দিয়ে উঠতে ইচ্ছা হচ্ছিল। কিন্তু ঠিক তৎক্ষণাৎ জঙ্গলের মধ্যে থেকে হঠাৎ প্রায় 6 হাত লম্বা একটা মূর্তি বেরিয়ে এলো। প্যাকাটির মতো রোগা, মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল, কটকটে কালো গায়ের রং, বিকট মুখে তার উৎকট হাসি। ভূতের নাম করতেই জঙ্গল থেকে বেরিয়ে এলো নাকি? বাবা গো বলেই আমি ঊর্ধ্বশ্বাসে ছুট লাগালাম। ক্যাবলা এক লাফে পাশের একটা গাছে উঠে পড়ল। টেনিদা উঠতে গিয়ে আবার গোবরের মধ্যে আছাড় খেলো, আর হাবুল সেন 2 হাতে চোখ চেপে ধরে চেঁচাতে লাগলো, ভূত ভূত, রাম রাম। সেই মূর্তিটা বাজখাই গলায় হা হা করে হেসে উঠল। খোকা বাবু, আপনারা মিসাই ভয় পাচ্ছেন। আমি হচ্ছি ঝন্টি পাহাড়ের ঝন্টুরাম। বাবুর চিঠি পেয়ে আপনাদের আগ বাড়িয়ে নিতে এলাম। ভয় পাবেন না, ভয় পাবেন না। আমি ততক্ষণে 8 মাইল রাস্তা পার হয়ে গিয়েছি। ক্যাবলা গাছের মগ ডালে। হাবুল সমানে বলে চলেছে, ভূত আমার পুত, পেতনি আমার ঝি। টেনিদা তখনও গোবরের মধ্যেই ঠায় বসে আছে। ভিড়মিই খেয়েছে কিনা কে জানে। মূর্তিটা আবার বলল, কুছ ডর নেই বাবু, কুছ ডর নেই। আমি হচ্ছি ঝন্টি পাহাড়ি ঝন্টুরাম, আপনাদের নকর। 5 চলমান জুতো। কি যে বিতিকিচ্ছিরি ঝামেলা। ভূত নয়, তবু কেমন ভূতের ভয় ধরিয়ে দিল হতচ্ছাড়া ঝন্টুরাম। আধ ঘন্টা ধরে বুকের কাঁপুনি আর থামতেই চায় না। গোবর টোবর মেখে টেনিদা উঠে দাঁড়ালো। ঘন্টা কয়েক গোটা কয়েক এসা এসা কাঠপিমড়ের কামড় খেয়ে প্রাণপণে পা চুলকোতে চুলকোতে নামলো ক্যাবলা। হাবুলের হাঁটু দুটো থেকে থেকে ধাক্কা খেতে লাগলো, আর মাইল খানেক বাই বাই করে দৌড়ানোর ফলে আমার পালাজারের পিলেটা পেট ফুঁড়ে বেরিয়ে আসতে চাইল। টেনিদা সামলে নিলে সকলের আগে। ঝন্টুরাম, দাঁত খিচিয়ে টেনিদা বললে, তেমন ভূতের মতো চেহারা কেন? কি করব খোকা বাবু, ভগবান বানিয়েছেন। ভগবান বানিয়েছেন? ছ! টেনিদা ভেঙচি কাটল। ভগবানের আর খেয়ে দিয়ে কাজ ছিল না। ভগবানের হাতের কাজ তো বাজে নয়, তোকে ভূতে বানিয়েছে, বুঝলি? হ্যাঁ। ঝন্টুরাম আপত্তিও করল না। এবার ক্যাবলা এগিয়ে এলো। তাই ঝোপের মধ্যে ঢুকে বসেছিলি কেন? ঝন্টুরাম কতগুলো এলোমেলো দাঁত বের করে বলল, কি করব বাবু, স্টেশনে তো যাচ্ছিলাম, তো পথের মধ্যে ভারী নিদ এসে গেল। ভাবলাম একটু ঘুমিয়ে নি। তা ঘুমাচ্ছি তো ঘুমাচ্ছি, শেষে নাকের মধ্যে 2-3টে মচ্ছর ঘুষে গেল। উঠে দেখি আপনারা আসছেন। আমি আপনাদের কাছে এলেম তো আপনারা ডর খেয়ে ऐसा কারবার করলেন। বলে খিক খিক হি হি করে লোকটা কেমন যদি ভুতুরে হাসি হাসতে লাগলো। ক্যাবলা বললে, খুব হয়েছে, আর হাসতে হবে না। দাঁত তো নয় যেন মূলোর দোকান খুলে বসে আছে মুখের ভিতরে। চল চল, এখন শিগগির চল, পথ দেখিয়ে নিয়ে চল ঝন্টি পাহাড়িতে।
সত্যিই চমৎকার জায়গা এই ঝন্টি পাহাড়ি। নামটা যতই বিচ্ছিরি হোক, এখানে পা দিলেই গা যেন জুড়িয়ে আসে। 3 দিকের পাহাড়ে শাল পলাশের বন, পলাশ ফুল ফুটে তাতে যেন লাল আগুন জ্বলছে। নানা রকমের পাখি উড়ে বেড়াচ্ছে, কত যে রঙের বাহার তাদের গায়ে। সামনে একটা ঝিল, তার নীল জল টলটল করছে। 2-4টে কলমিলতা কাঁপছে, তার উপর আবার থেকে থেকে কেউটে সাপের ফনার মতো গলাতলা পান করে টপটপ ডুব দিচ্ছে তার ভিতরে। ঝিলের কাছে একটা টিলার উপর 3 দিকে বনের মাঝখানে মেসমশাইয়ের বাং, লাল ইটের গাঁথুনি, সবুজ দরজা জানলা, লাল টালির চাল। হঠাৎ মনে হয় এখানেও যেন এক রাশ পলাশ ফুল জড়ো হয়ে আছে, আর 2-4টে সবুজ পাতা উকি দিচ্ছে তাদের ভিতরে। এমন সুন্দর জায়গা, এমন মিষ্টি হাওয়া, এমন ছবির মতো বাড়ি, এখানে ভূতের ভয় রাম রাম হতেই পারে না। বাংলোর ঘরগুলো চমৎকার সাজানো, টেবিল, চেয়ার, ডেক চেয়ার, আয়না, আনলা, কত কি। খাটো মোটা জাজিম। আমরা পৌঁছানোর সঙ্গে সঙ্গেই ঝন্টুরাম 2খানা ঘরে 4খানা খাটে চমৎকার করে বিছানা পেতে দিলে। বাংলোর বারান্দায় বেতের চেয়ারে আরাম করে বসলুম। ঝন্টুরাম ডিমের অমলেট আর চা নিয়ে এলে, তারপর জানতে চাইল খোকা বাবুরা দুপুরে কি খাবেন, মাছ না মুরগি। মুরগি মুরগি, আমরা কোরাসে চিৎকার করে উঠলুম। টেনিদা একবার উস করে জিভের জল চাটল। আর হ্যাঁ, চটপট পাকিয়ে ফেলো বুঝলে, এখন বেলা 12টা বাজে, পেটে ব্রহ্মা খাই খাই করছে, আর বেশি দেরি হলে টেবিল চেয়ার খেতে শুরু করব। হ, তুমিই পারবা, হাবুল সেন ঠুকে দিল। কি বললি হাবুল? না না, আমি কইতাছিলাম। হাবুল সামনে নিল। কইতাছিলাম ঝন্টু খুব তাড়াতাড়ি রাঁধতে পারবে। ঝন্টুরাম চলে গেল। টেনিদা বললে, চেহারাটা যাচ্ছে তাই হলে কি হয়, ঝন্টুরাম লোকটা খুব ভালো, তাই না রে? আমি বললাম, হ্যাঁ, যত্ন আটতে আছে, রোজ যদি মুরগি টুরগি খাওয়ায় 7 দিনে আমরা লাল হয়ে উঠব। টেনিদা চোখ পাকিয়ে বললে, তোর আর লাল হয়ে কাজ নেই, পালা জ্বরে ভুগিস, বাছক পাতার রস আর কোবরেজি বড়ি খাস, তোর এর বেশি আর কিছু সইবে না। কাল থেকে তোর জন্য কাঁচকলা আর গাঁদালের ঝোল বরাদ্দ করে দেব। বিদেশ বিভুয়ে এসে যদি পটান করে পটল তুলিস, তাহলে সে মেয়াও সামলাবে কে শুনি? আমি বেজার হয়ে বললুম, আচ্ছা আচ্ছা, সেজন্য তোমায় ভাবতে হবে না, গাঁদালের ঝোল খেতে বই গিয়েছে আমার, মরি তো মুরগি খেয়েই মরব। আর পরের জন্মে মুরগি হয়ে জন্মাবি, ডাকবি কোকরকো। স্টুপিড, ক্যাবলাটা বদ রসিকতা করলে। আমি বেদম চোটে বসে বসে নাক চুলকোতে লাগলো। খেতে খেতে 2টো বাজলো। আহা, ঝন্টু রান্না তো নয়, যেন অমৃত। পেটে পড়তে পড়তেই যেন ঘুম জড়িয়ে এলো চোখে। রাত্রে ট্রেনের ধকনও লেগেছিল কম নয়। নরম বিছানায় এসে গা ঢালতেই আমাদের মাঝরাত্রির। বিকেলে চা নিয়ে এসে ঝন্টুরাম যখন আমাদের ডেকে তুলল পাহাড়ের ওপারে, তখন সূর্য ডুবে গেছে। শাল পলাশের বন কালো হয়ে এসেছে, শিশের মতো রং ধরেছে ঝিলের জলে। দুপুরবেলা চারিদিকে যে মন মাতানোর রূপ চোখ ভুলিয়ে দিয়েছে। এখন তো কেমন যেন থমথম হয়ে আছে। ঝাঁঝা করে ঝিঝির ডাক শোনা যাচ্ছে ঝোপঝাড়ার বাংলোর পেছনের বন থেকে। প্ল্যান ছিল ঝিলের ধারে বিকেলে মন খুলে বেড়ানো যাবে, কিন্তু এখন যেন কেমন গা ছমছম করে উঠল। মনে পড়ে গেল কলকাতার পথে পথে বাড়িতে বাড়িতে এখন ঝলমলে আলো জ্বলে উঠেছে, ভিড় জমেছে সিনেমার সামনে, আর এখানে জমেছে কালো রাত। ক্রমাগত বেড়ে চলেছে ঝিঝির চিৎকার, আর চাপা আতঙ্কের মতো কি যেন ছড়িয়ে যাচ্ছে আশেপাশে। বারান্দায় বসে আমরা গল্প করার চেষ্টা করলুম, কিন্তু ঠিক জমল না। ঝন্টুরাম একটা লণ্ঠন জ্বেলে দিয়ে গেল সামনে, তাইতে চারিদিকের অন্ধকারটা কালো মনে হতে লাগলো। শেষ পর্যন্ত টেনিদা বললে, আয় আমরা গান গাই। ক্যাবলা বললে, সেটা মন্দ নয়, এসো কোরাস ধরি। আর বলতে হলো না, আমরা সঙ্গে সঙ্গেই 4 জনে গলা জুড়ে দিলুম। সে কি গান! আমাদের 4 জনের গলায় এমন চাঁচা ছোলা, টেনিদার তো কথাই নেই। একবার টেনিদা নাকি এলসা কীর্তন করেছিল যে তার প্রথম কলি শুনে চাটুজ্যেদের পোষা কোকিলটা হার্ট ফেল করে। আমরা এমনই গান আরম্ভ করলুম যে ঝন্টুরাম পর্যন্ত ভ্যাবাচাকা খেয়ে ছুটে এলো। আমরা সবাই বোধহয় একটা কথাই ভাবছিল, ঝন্টি পাহাড়ের বাংলোতে যদি ভূত থাকে
তবুও এই গান তাকে বেশিক্ষণ সইতে হবে না, আপনি ঊর্ধ্বশ্বাসে ছুটে পালাবে এখান থেকে। কিন্তু সেই রাত্রে আমি আর ক্যাবলা এক ঘরে শুয়েছি। পাশের ঘরে হাবুল সেন আর টেনিদা। একটা লণ্ঠন আমাদের ঘরে মিটমিট করছে। ঘরের চেয়ার টেবিল আয়নাগুলো কেমন অদ্ভুত মূর্তি নিয়ে দাঁড়িয়ে আছে যেন। ভয়টা আমার বুকের ভিতরে চেপে বসলো। অনেকক্ষণ বিছানায় আমি এপাশ ওপাশ করতে লাগলো। কান পেতে শুনলাম টেনিদার নাকে সারেগামার 7টা সুর বাজছে। কাঁচের জানলা দিয়ে দেখলুম বাইরে কালো পাহাড়ের মাথায় একরাশ জলজলে তারা। তারপর কখন যেন ঘুমিয়ে গেছি। হঠাৎ খুট খুট খটাং খটাং চমকে জেগে উঠলাম। কে যেন হাঁটছে। কোথায়? এই ঘরের মধ্যে। কে যেন বুট পরে, কে যেন চলে বেড়াচ্ছে না? হাত বাড়িয়ে লণ্ঠনটা বাড়িয়ে দিল। না, ঘরে তো কেউ নেই। তবু সেই জুতোর আওয়াজ। কেউ হাঁটছে, নির্ঘাত হাঁটছে। আমি চেঁচে উঠলাম, ক্যাবলা! ক্যাবলা লাফিয়ে উঠল। কি হয়েছে? কে যেন হাঁটছে ঘরের ভিতর। কি গোয়ার গোবিন্দ এই পুচকে ক্যাবলা! তখনই তড়াক করে নেমে পড়ল মেঝেতে, আর সঙ্গে সঙ্গে একটা ইঁদুর দূর দূর করে দরজার চৌকাটার গর্ত দিয়ে বাইরে চলে গেল। ক্যাবলা হেসে উঠল। তুই কি ভিতরে পেলা? একটা পুরনো ছেঁড়া জুতোর মধ্যে ঢুকে ইঁদুরটা নড়ছিল, তাই এই আওয়াজ। এতেই এত ভয় পেলি? শুনেই আমি বীর দর্পে বললুম, যা যা, আমি সত্যিই ভয় পেয়েছি নাকি? বেশ ডাঁটের মাথায় বললুম, ইঁদুর তো ছাড়, সাক্ষাৎ ব্রহ্মদৈত্য যদি আসে। কিন্তু মুখের কথা মুখেই থেকে গেল আমার। সেই মুহূর্তেই কোথা থেকে জেগে উঠল এক প্রচণ্ড অমানসিক আর্তনাদ। সে গলা মানুষের নয়। তারপরে আরেক বিকট হাসি। সে হাসির কোনো তুলনাই হয় না। মনে হলো পাতালের অন্ধকার থেকে তা উঠে আসছে, আর তার শব্দে ঝন্টি পাহাড়ির বাংলোটা থরথর করে কেঁপে উঠছে। 6 রোমাঞ্চকর রাত। সে ভয়ঙ্কর হাসির শব্দটা যখন থামলো, তখন মনে হতে লাগলো ঝন্টি পাহাড়ির ডাক বাংলোটা ভয়ে এক টানা কেঁপে চলেছে। আমি বিদ্যুৎ বেগে আবার চাদরের তলায় ঢুকে পড়েছি। সাহসী ক্যাবলাও এক লাফে উঠে গেছে তার বিছানায়। আমার হাত পা হিম হয়ে এসেছে, দাঁতে দাঁতে ঠকঠকানি শুরু হয়েছে। যতদূর বুঝতে পারছি ক্যাবলার অবস্থাও বিশেষ সুবিধের নয়। প্রায় মিনিট 10। তারপর ক্যাবলাই সাহস ফিরে পেল। শুকনো গলায় বললে, ব্যাপার কি রে পেলা? চাদরের তলা থেকে আমি বললাম, ভূত। ক্যাবলা উঠে বসেছে। আমি চাদরের তলা থেকে মিটমিট করে ওকে দেখতে লাগলাম। ক্যাবলা বললে, কিন্তু কথা হলো ভূত এখানে খামোখা আসতে যাবে কেন? ভূতুরে বাড়িতে ভূত আসবে না তো? ভূতুরে বাড়িতে ভূত হাসবে না তো হাসবে কোথায়? তারা তো হাসবার একটা জায়গা চাই। আমি বলতে চেষ্টা করলুম, কিন্তু কেমন জানি একটা গো গো আওয়াজ বের হলো গলা থেকে। ক্যাবলা মাথা চুলকে বললে, মাঝরাতে অমন করে হাসবে? লোকের ঘুম নষ্ট করে এমন বিটকেল আওয়াজ ঝাড়বার মানেটা কি শুনি? আমি বললুম, ভূত তো মাঝরাতেই হাসে, নইলে কি দুপুরবেলা কলকাতার কলেজ স্কোয়ারে বসে হাসবে নাকি? ক্যাবলা বললে, তাই তো উচিত, তাহলে অন্তত ভূতের সঙ্গে একটা মোকাবিলা হয়ে যায়। তা নয়, সময় নেই অসময় নেই, যেন হাহা শব্দর আওড়ে গেল। হাহা হাহু হাহা। আচ্ছা পেলা, ভূতদের যখন তখন এরকম যাচ্ছে তাই হাসি পায় কেন বল দেখি? আমি ততক্ষণে বেজায় চটে গেছি। তার আমি কি জানি? তোর ইচ্ছে হয় ভূতের কাছে গিয়ে জিজ্ঞেস করে আয় না ক্যাবলা। ক্যাবলা আবার চুপ করে নেমে পড়লো খাট থেকে। বললে, তাই চল না পেলা, ভূতের চেহারাটা একবার দেখে আসি গে। সেই সঙ্গে এ কথাও বলে আসি যে আপাতত এই বাড়িতে 4-4টে ভদ্রলোকের ছেলে এসে আস্তানা নিয়েছে। এখন রাত দুপুরে ওরকম বিটকেল হাসি হেসে তাদের ঘুমের ব্যাঘাত করা নিতান্ত অন্যায়। বলে কি ক্যাবলা? আমার চুল খাড়া হয়ে উঠল। খেপেছিস নাকি তুই? খেপবো কেন? বুকের পাটা আছে বটে ক্যাবলা। একটুখানি হেসে বললে, আমার কি মনে হয় জানিস, ভূতও মানুষকে ভয় পায়। কি যা তা বকছিস তখন থেকে? ভয় পায় না তো কি, নইলে কলকাতায় ভূত আসে না কেন?
দিনের বেলায় তাদের ভূতের টিকির একটা চুলও দেখা যায় না কেন? বাইরে বসে বসে হাসি কেন? ঘরে ঢুকতে ভূতের সাহস নেই কেন শুনি? ক্যাবলাটা কি ডেঞ্জারাস ছেলে? পটাং করে বলে ফেললো। আমি আটকে উঠে বললাম, রাম রাম, ওসব কথা মুখেই আনিসনি ক্যাবলা। হাসির নমুনাটা একবার শুনলি তো এক্ষুনি হয়তো দুটো কাটা মুন্ডু ঘরে ঢুকে নাচতে শুরু করবে। তা নাচুক না, কাটা মুন্ডুর নাচ আমি কখনো দেখিনি। উফ, কি মজাটাই না লাগবে ভাবতো বেলা। আচ্ছা, আমি 1 2 3 বলছি, ভূতের যদি সাহস থাকে তাহলে 3 বলবার মধ্যে এই ঘরে ঢুকে নাচতে আরম্ভ করবে। এই আই চ্যালেঞ্জ ভূত। 1 2। কি সর্বনাশ করছে কি ক্যাবলা? ভূতের সঙ্গে চালাকি! ওরা যে পেটের কথা শুনতে পায়। ভয় সিটিয়ে গিয়ে আমি চাদরের তলায় মুখ লুকুলু। এবার এলো, নির্ঘাত এলো। ক্যাবলা বললে 3। চাদরের তলায় আমি পাথর হয়ে পড়ে আছি, একেবারে নরঞ্চরণ ঠকাস মার্বেল। এক্ষুনি একটা যাচ্ছে তাই কাণ্ড হয়ে যাবে। এলো এলো, এই এসে পড়লো বলে। কিন্তু কিছুই হলো না। ভূতেরা ক্যাবলার মতো নাবালককে মনে হয় গ্রাহ্যই করলো না। দেখলি তো, চ্যালেঞ্জ করলু, তবু আসতে সাহস পেল না। চল এক কাজ করি, টেনিদার হাবুল ছিনু নিশ্চয়ই জেগেছে এতক্ষণে, আমরা 4 জনে মিলে ভূতেদের সঙ্গে দেখা করে আসি। ভয় আমার দম আটকে এলো। ক্যাবলা, তুই নির্ঘাত মারা যাবি। ক্যাবলা কর্ণপাতও করলো না, সোজা এসে আমার হাত ধরে হ্যাঁচক্যাট টান মারলে। ওঠ! কি পাগলামি হচ্ছে ক্যাবলা? যা শুয়ে পড়। ক্যাবলা নাছর বান্দা, ওর ঘাড়েই ভূত চেপে বসেছে কিনা কে জানে, আমাকে হিড় হিড় করে টানতে টানতে বলল, ওঠ বলছি। ভূতে মাঝরাতে আমাদের ঘুম ভাঙিয়ে দেবে আর আমরা চুপটি করে শুয়ে যাব? সে হতেই পারে না। ওঠ ওঠ, শিগগির ওঠ। এমন করে টানতে লাগলো যে চাদর বিছানা শুদ্ধ একেবারে ধপাস করে মেঝেতেই ফেলে দিলে। এই ক্যাবলা, কি হচ্ছে? ক্যাবলা কোনো কথা শুনবার পাত্রই নয়। টেনে আমাকে দাঁড় করিয়ে দিলে, বললে, চল দেখি পাশের ঘরে টেনিদা আর হাবুল কি করছে। বলে লণ্ঠনটা তুলে নিলে। অগত্যা রাম রাম দুর্গা দুর্গা বলে আমি ক্যাবলার সঙ্গেই চললুম। ও যদি লণ্ঠন নিয়ে ঘর থেকে বেরিয়ে যায় তাহলে 1 সেকেন্ডও আমি আর থাকতে পারবো না ওই ঘরে। দাঁতে দাঁত লেগে যাবে, অজ্ঞান হয়ে যাব, হয়তো মরেও যেতে পারি। এমনিতেও আমার পালাজারের পিলে থেকে থেকে কেমন গুড়গুড়িয়ে উঠছে। পাশের দরজাটা খোলাই ছিল। ওদের ঘরে ঢুকেই ক্যাবলা চেঁচিয়ে উঠল, এ কি, ওরা গেল কোথায়? মাঝের দরজা ছাড়া সমস্ত জানলা দরজাই বন্ধ। ওই মাঝের দরজাটি দিয়েই এক ঘর থেকে অন্য ঘরে যাওয়া যায়, আর কোনো বেরোবার পথ নেই। ক্যাবলা বললে, গেল কোথায় বল দেখি। আমি কাঁপতে কাঁপতে বললুম, নির্ঘাত ভূতে খেয়ে ফেলেছে, এতক্ষণে ঘাড় মোটকে রক্ত খেয়ে ফেলেছে। এতক্ষণে বোধ হয় ক্যাবলার খটকা লেগে গিয়েছিল। এদিক ওদিক তাকিয়ে বললে, তাই তোরে, কেমন যেন গোলমাল হয়ে যাচ্ছে সব। দুটো জলজ্যান্ত মানুষ হাওয়ায় মিলিয়ে গেল নাকি? আর ঠিক তক্ষুনি ক্যাঁক ক্যাঁক কেমন একটা অদ্ভুত আওয়াজ, যেন ঘরের মধ্যে সাপে ব্যাঙ ধরছে। ক্যাবলা চমকে উঠে লাফ মারল। একটুর জন্য পড়তে পড়তে বেঁচে গেল হাতের লণ্ঠনটা, আর আমিও তিরিং বিরিং করে একেবারে টেনিদার বিছানায় চড়ে বসলুম। আবার সেই ক্যাঁক ক্যাঁক আওয়াজ, নির্ঘাত ভূতের আওয়াজ। আমার পালাজারে পিলেতে প্রায় ম্যালেরিয়ার কাঁপুনি শুরু হয়ে গেল। চোখ বুজে ভাবছি এবার একটা যাচ্ছে তাই ভুতুরে কাণ্ড হয়ে যাবে। ঠিক সেই সময় হঠাৎ বেখাপ্পাভাবে ক্যাবলা হা হা করে হেসে উঠল। চমকে তাকিয়ে দেখি লণ্ঠনটা নিয়ে হাবুলের খাটের পাশে ঝুঁকে রয়েছে ক্যাবলা। তেমনি বেয়ারাভাবে হাসতে হাসতে বললে, দেখ প্যালা দেখ, আমাদের লিডার টেনিদা আর হাবুলের কাণ্ড দেখ। ভূতের ভয়ে ওকে জাপটে ধরে খাটের তলায় বসে আছে। বলেই ক্যাবলা দোস্তর মতো অট্টহাসি শুরু করে দিল। খাটের তলা থেকে টেনিদা আর হাবুল গুড়ি মেরে বেরিয়ে এলো। দুজনেরই নাকে মুখে ঝুল আর মাকড়সা।
টেনিদার খাড়ার মতো নাকটা সামনের দিকে ঝুলে পড়েছে, তার উপর একটা মাকড়সা হাঁটছে, আর হাবল সেনের চোখ দুটো ছানা বড়ার মতো গোল গোল হয়ে আকাশে চড়ে বসে আছে। ক্যাবলা বললে, টেনিদা, এই তোমার বীরত্ব! তুমি না আমাদের দলপতি, আমাদের পটলডাঙ্গার হিরো, গড়ের মাঠে গোড়া পিটিয়ে চ্যাম্পিয়ন। টেনিদা তখন সামলে নিয়েছে, নাক থেকে ঝুল ঝাড়তে ঝাড়তে বললে, থাম থাম, মেলা ফ্যাচ ফ্যাচ করিস নি। আমরা খাটের তলায় ঢুকেছিলাম একটা মতলব নিয়ে। হাবলের কাঁধের উপর একটা আরশোলা হাঁটছিল। হাবল টোকা মেরে সেটাকে দূরে ছিটকে দিয়ে বলে, হ হ, আমাগো একটা মতলব আসিল। ক্যাবলা বলে, শুনি না, কেয়া মতলব সেটা বাতলাও। ক্যাবলা অনেক দিন পশ্চিমে ছিল, কথায় কথায়ও রাষ্ট্রভাষা বেরিয়ে পড়ে দু একটা। টেনিদা তখন সাহস পেয়ে জুত করে বিছানার উপর উঠে বসেছে, বেশ ডাঁটের মাথায় বললে, বুঝলি না, আমরা খাটের তলায় বসে ওয়াচ করছিলুম, যদি একটা ভূত টুত ঘরের মধ্যে ঢোকে। হাবল টেনিদার মুখের কথা কেড়ে নিয়ে বললে, তখন দুইজনে মিলে ভূতের পা ধরে একটা হ্যাঁসকা টান মারো, আর ভূতে একেবারে ফ্ল্যাট। ক্যাবলা খিক খিক করে হাসতে লাগলো। টেনিদা চটে গিয়ে বলে, অমন করে হাসছিস রে পেলা, জানিস ও তেমন ইনসাল্ট হচ্ছে। টেক কেয়ার, গুরুজনকে যদি অমন করে তুরুস্য করবি, তাহলে চটে গিয়ে এমন একখানা মুগ্ধবোধ বসিয়ে দেবো। টেনিদা বোধহয় ক্যাবলার নাকি একটা মুগ্ধবতী বসাবার কথা ভাবছিল। সেই সময় আবার সেই ভীষণ কাণ্ড ঘটে গেল। পাশের জানলাটার কাছে ঝনঝন করে শব্দ হলো একটা, কতগুলো ভাঙা কাঁচ ছিটকে পড়লো চারিদিকে, আর সঙ্গে সঙ্গে সাদা বলের মতো কি একটা ঠিকরে পড়লো এসে একেবারে ক্যাবলার পায়ের কাছে। আর লণ্ঠনের আলোয় স্পষ্ট দেখলুম ওটা আর কিচ্ছু নয়, স্রেফ মরার মাথার খুলি। ওরে বাবা! আমি মেঝেতে ফ্ল্যাট হলুম সঙ্গে সঙ্গে। হাবুল আর টেনিদা বিদ্যুৎ বেগে আবার খাটের তলায় অদৃশ্য হলো। শুধু লণ্ঠন হাতে ক্যাবলা ঠায় দাঁড়িয়ে রইলে, শুয়ে পড়ল না, বসেও পড়ল না। সঙ্গে সঙ্গে আবার সেই পৈশাচিক অট্ট হাসি, সেই হাসির সঙ্গে থরথর করে কাঁপতে লাগলো ঝন্টি পাহাড়ের ডাক বাংলো। সাংঘবের গল্পপাঠ চ্যানেলে আপনারা এতক্ষণ শুনছিলেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা চারমূর্তি। আজকে ছিল প্রথম পর্ব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আপনাদের যদি আমার গল্পপাঠ ভালো লেগে থাকে তবে অবশ্যই গল্পপাঠটিতে একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। নমস্কার।